নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন লেখিকা রানী চন্দর পূর্ণকুম্ভ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের ৬ষ্ঠ পর্ব। দুখাট জোড়া ভারতবর্ষের মানচিত্র খুলে উপর হয়ে পড়েছি দাদা, আমি, বর্দি। খুঁজে খুঁজে জায়গার নাম বের করি আর লাল নীল পেন্সিলে দাগ কাটি। দাদা ব্র্যাডশ খুলে মিনিট, ঘন্টা, স্টেশন, মাইল টুকে নেন কালো চামড়ার নোটবুকে। কুম্ভস্নান সারা হলো, এবার দেশ ভ্রমণের পালা। বর্দি বললেন, বেরিয়েছি যখন একবার, ফিরছি না সহজে। দিল্লিতে খোকন, ছোট খোকা আছে, তাদের দেখে আগে যাব মথুরা, বৃন্দাবন। বৃন্দাবনে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। কাছাকাছি গিরি গোবর্ধন, বর্ষান, নন্দগ্রাম সবই দেখব ঘুরে ঘুরে। দাদা বললেন, আচ্ছা। বৃন্দাবন থেকে জয়পুর, উদয়পুর, চিতোর। চিতোরে কিন্তু বেশ কিছুদিন থাকতে হবে। দাদা বললেন, থাকব। পুষ্কর, দ্বারকা, এও তো মহাতীর্থস্থান। দ্বারকায় দলে দলে লোক যাবে কুম্ভের ঠিক পরেই। আমরা তার আগেই গিয়ে ঘুরে আসি না কেন? দাদা বললেন, চলো। অযোধ্যায়ও যাবার ইচ্ছে আছে এ যাত্রায়। সে তো ফিরতি পথে রাস্তাই পড়বে, তখন নেমে দেখা যাবে। হ্যাঁ। দাদা বললেন, বেশ তো। কি হচ্ছে এই সকালে তাঁবুর ভিতর বসে? বলতে বলতে শশী মহারাজ ঢোকেন ভিতরে। হাঁপ ছেড়ে দাদা উঠে দাঁড়ান। বলেন, কত দূর অবধি যাবার ইচ্ছে সেই হিসেবই করে রাখছিলাম কালি কলমে আগে হতে। জানেন না তো মেয়েদের মন, টানতে টানতে কোথায় নিয়ে ফেলবে শেষে। কথার বাধ্য হয়ে চলার তো মুশকিল ওই। তারপর আবার ফিরে আসছেন কবে? ফিরব কেন, স্নান তো হয়েই গেল, এবার দেশ বেরিয়ে ঘরে ফিরব। সে কি, কুম্ভে এলেন, কুম্ভে স্নান করবেন না? হ্যাঁ? আঁতকে ওঠেন বর্দি। বলেন, এটা তবে কি করলাম, স্নান নয়? স্নান তো বটেই, তবে কুম্ভের নয়, বলে মাথা নাড়েন শশী মহারাজ। স্নান সেরে পুণ্যি অর্জন করে পা বাড়াচ্ছি চলতি পথে। জায়গায় জায়গায় চিঠি গেছে, আসছি আসছি রব নিয়ে। এখন এ কি শোনালেন আমাদের শশী মহারাজ? বলি, এ দেখি বর্দি, তোমার সেই রূপা মিস্ত্রির গল্প হলো। বৃদ্ধ বয়সে রূপা মিস্ত্রির লেখা শেখার বড় শখ। কোত্থেকে একটা স্লেট জোগাড় করে খড়ি মাটি দিয়ে হিজিবিজি 2 পিঠ ভরে লিখে রোজই একবার এনে ধরে। বলে, বাবু দেখেন তো হইল কিনা লেখা। বাবু ঘান নাড়েন, না। রূপা মিস্ত্রি মুখ কালো করে কেবলই স্লেটটা উল্টায় পাল্টায়। বলে, এতগুলি লেখা লিখলাম, একটা লেখাও হইল না এর মধ্যে। খালি তাঁবুতে জটলা করি বসে। দাদা বললেন, তা হয় কখনো? এই দেখো না, খবরের কাগজের কাটিং রেখেছি। কাগজে বেরিয়েছিল 14ই ফেব্রুয়ারি, 18ই মার্চ আর 13ই এপ্রিল, এই 3 তারিখে 3 স্নান। যে কোনো একটা করলেই হয়। ভিড় জমবার আগে স্নান করে ফিরে যাব, এই ভেবেই তো এসেছি গোড়ার দিকে। ঠিকই যদি না হবে তবে কাগজে দেয় কখনো বিজ্ঞাপন? জ্ঞান মহারাজকে ডেকে বর্দি শুধন, আচ্ছা, এই যে যোগটা গেল, এটাতে স্নান করাই তো কুম্ভে স্নান হলো না? শুনে হো হো করে হেসে ওঠেন জ্ঞান মহারাজ। বলেন, কুম্ভযোগ লাগেইনি এখনো পর্যন্ত। শিবরাত্রি আর কুম্ভ দুটো আলাদা। হতাশ হয়ে ফিরে আসেন বর্দি। মনের সংশয় কাটে না। পূর্ণানন্দ, তত্ত্বানন্দ, রঘুবীরানন্দ, আত্মানন্দ যত স্বামীজিকে সামনে পাচ্ছেন, কাতরভাবে বর্দি গিয়ে তাদের ধরেন। বলেন, কুম্ভের প্রথম স্নান তো হয়েই গেল, নয়? তার ভাবখানা কেউ একবার ভুলেও বলেন যে হ্যাঁ, কুম্ভেরই স্নান বটে। উল্টে তাঁরা প্রশ্ন শুনে হেসে এগিয়ে যান। যেতে যেতে ফিরে তাকিয়ে আবার হাসেন। বর্দির মুখ শুকিয়ে এতটুকু হয়ে যায়।
বলি, বাংলাদেশেও কি জানে সবাই এ তত্ত্ব যে কোন দিনে কি যোগ? না যদি জানে তো ভাবনা কি ফিরে যেতে? জানলে অবশ্য আলাদা কথা। কলঙ্ক রটবে যে কুম্ভের নামে এসে কুম্ভ স্নান না করেই ফিরে গেছি। দাদা বললেন, ঠিক কথা, হয়তো জানেই না কেউ, নইলে সেই দেশেরই লোক হয়ে আমরা এমন ভুল করি কি করে? কেউ টের পাবে না, চলো চলেই যাই। বলে বড়দির মুখের দিকে তাকান দাদা, অনুমতি মেলে কিনা সেখানে। থমথমে মুখে বড়দি ডাইনে বাঁয়ে মাথা দোলান। তা কি করে হয়? কুম্ভে স্নান প্রথম কাজ, দেশ বেড়ানো দ্বিতীয়। এবার তো পাকাপাকিভাবে জেনে নিয়েছি 18ই মার্চ কুম্ভযোগ শুরু, 13ই এপ্রিলে শেষ। পরেরটা দরকার নেই, ওই 18 তারিখেই কুম্ভ স্নান করতে হবে যে করে হোক। তারপর অত দেশ বেড়াবার সময় হাতে থাকবে? ভাবনায় পড়েন দাদা। আজ হতে 18ই, আরো 3 সপ্তাহের কথা। এক জায়গায় এতদিন বসে থেকে কি লাভ? সাধু সন্তদেরও ভিড় জমেনি তত এখানে এখনো যে তাদের দেখে দেখে দিন কাটানো যাবে। তার চেয়ে এই সময়টাতে যা হয় খানিকটা ঘুরে আসা যাক। দাদা বললেন, কাটো তবে, নাম ধাম অর্ধেক কেটে বাদ দাও লিস্ট হতে। মোটামুটি কয়েকটা জায়গা রাখো কেবল, বাকিটা হবে আর একবার কপালে থাকলে। বলে দাদা নোটবুক খুলে ফের নতুন করে ট্রেনের হিসাব টুকতে লাগলেন। আম বাগানের প্রায় সবগুলি তাঁবুই এখন খালি। ভিজে মাটিতে পাতা চাটাইগুলি রোদ দেখিয়ে মুড়ে রাখা হয়েছে। আবার তো লাগবে কদিন পরে। শিবরাত্রি উপলক্ষে যারা এসেছিলেন চলে গেছেন অন্য তীর্থ ঘুরতে। বন্ধু মণিবাহাদুরও চলে গেছেন বৃন্দাবনে। বলে গেছেন বারে বারে আমরাও যেন যাই সেখানে পূর্ণিমা তিথিতে। শশী মহারাজ উৎসাহ দিলেন, যান যান, গিয়ে দেখে আসুন। হরিদ্বার হলো জ্ঞানের জায়গা, আর বৃন্দাবন হলো ভক্তির জায়গা। সেখানে সেই ভাব মনে রেখে সব দেখবেন। বৃন্দাবন তপক্ষেত্র। সেই কবে 300 বছর আগে মহাপ্রভুর শিষ্যরা সেখানে তপস্যার স্রোত বইয়ে দিয়েছিলেন। আজও তা তেমনি বহমান। সনাতন গোস্বামী স্থানটা দেখে আসবেন। মনে সারাক্ষণ তাঁদের সেই ভাবটা জাগিয়ে রাখবেন। ভক্তরা কি তদ্গত প্রাণ হয়ে তপস্যা করেছে যে ভগবান এসে যখন বলেছেন, কি রেঁধেছ, নুন নেই, খাবো কি করে? ভক্ত বলেছে, খাবে খাও, না খাবে না খাও, আমার যা আছে তাই দিয়েছি। কত বড় ভক্ত হলে সে ভগবানকে এমন কথা বলতে পারে? বৃন্দাবন সেই রকম তপস্যার উপরই প্রতিষ্ঠিত, মন্দিরের উপর নয়। ঠিক হলো, তাই যাব। দোল পূর্ণিমায় বৃন্দাবনেই থাকব। কত দোল এলো গেল জীবনে, কত রং খেললাম, মাখলাম, মাখালাম গায়ে, কিন্তু রং নিতে জানল কে? আবির মাখা শুভ্র কুন্দ হাত হতে খসে পড়ে লুটোয় পথের ধুলোয়। এবার দেখি সে রং কোথায় গিয়ে পৌঁছয় ব্রজের দোল খেলায়। বড়দি বললেন, লেখো তো দেখি খাতায় ভালো করে। জ্ঞান মহারাজের কাছ থেকে শুনে কেদার বদ্রী যাওয়া যায় কোন পথে সহজ উপায়। এবার না যেতে পারি, আর একবার যাবই বদ্রীনাথ টানলে। জ্ঞান মহারাজ একবার নয়, 8-9 বার গেছেন কেদার বদ্রীতে বিভিন্ন ঋতুতে। প্রত্যেক জায়গার নাম, কোথায় কোন জিনিসের কত দাম, রাত্রে কোনখানে কি খাওয়া সুবিধে, মুটেরা কি বললে কি বলতে হবে, পাখি পড়ার মতো সমস্ত গুছিয়ে শিখিয়ে দিতে পারেন তিনি। বড়দি বললেন, আচ্ছা, শুনেছি কেদার বদ্রীর দরজা যখন খোলা হয় 6 মাস আগের ফুলবাতি নাকি ঠিক তেমনই থাকে। ফুল না হয় বুঝি, বরফে টাটকা থাকে, কিন্তু বাতি থাকে কি করে? জ্ঞান মহারাজ বললেন, এ আর অসম্ভব কি? সেবার তিব্বতে গিয়েছিলাম, একটা মন্দিরে দেখি 5 মণ ঘি ধরে এমন একটা প্রদীপ সোনার পিল সুজে বসানো, উপরে সোনার ঢাকনি ঝুলা। শীতে ঘিটা জমে মোমবাতির মতো হয়ে যায়, প্রদীপ জ্বলতে থাকে, বাধা থাকে না কোনো। কেদার বদ্রীতেও তাই। বরফ পড়া শুরু হতেই প্রদীপে প্রচুর ঘি ঢেলে দরজা বন্ধ করে পাণ্ডারা চলে আসে, বাতি ঠিক তেমনই জ্বলতে থাকে। পাশে বসে বুড়িমা গল্প শুনছিলেন। বললেন, হ হ, এমনটি হয় আমিও শুনেছি, হবেগনি কেনে,
ভগবানের ইচ্ছে তো সবই কেমন লয়। মানভূম থেকে এসেছেন এই বৃদ্ধা কুম্ভ স্নান উপলক্ষে। বাল্য বিধবা, শিবানন্দ মহারাজের শিষ্যা। বাপ দিয়ে গেছেন বিঘা কয়েক ধানের জমি। সম্বৎসরে ধান বিক্রি করে 5 কুড়ি 2 টাকা নিয়ে চলে এসেছেন একা এই দীর্ঘ পথ অতিক্রম করে। বলেন, ঠাকুরের কাছে এসেছি, অসুবিধাটা কি? বড় ভক্তিমতী, সরলা, লজ্জাশীলা। পুরুষ দেখলেই ঘোমটা টানেন, ফিসফিস করে কথা বলেন। কেদার বদ্রীও ঘুরে এসেছেন এক ফাঁকে। বলেন, হেঁটেই গেইছিলাম, কত আর টাকা লাগে? আমার তো 25টেও লাগেনি। 2খানা কম্বল নিজেই বগলে চেপে উঠে গেলাম। সঙ্গে আর একজন বুড়ি ছিল, হাঁটতে পারে না, সে কাণ্ডিতেই উঠল। সে কি কষ্ট মা কাণ্ডিতে, ঝুড়িতে বসিয়ে পিঠে নিয়ে যায় তো ঝলর ঝলর ঝাঁকুনিতে গায়ের হাড়গুলো সব আলাদা হয়ে যায়। বুড়িমা বলেই ডাকি আমরা একে। এখানে মাস 3 থাকবার ইচ্ছে। কেবলই সুধন, তোমরা আর কতদিন আছো? সবাই তো চলে গেল, কেবল তোমরা দুটি বাকি। তোমরা চলে গেলে আমি আর খেতে যাবকনি রান্নাঘরে। একলা মেইয়া মানুষ, লজ্জা লাগে। ঠাকুরের মন্দিরে যাব, প্রসাদ দিয়ে চলে আসব। সঙ্গে ঘরের চিড়া মুড়ি ছাঁচি গুড় আছে, তাই খানিক খানিক খেয়ে লিব। কাছেই ছোট একটি তাঁবুতে একলা থাকেন। রাত্রিরে আলোবাতিরও প্রয়োজন নেই তাঁর। বলেন, অন্ধকারে চুপচাপ বেশ থাকি। বুড়ি মানুষ, যদি অসুখ বিসুখ হয়ে পড়ে হঠাৎ, স্বামীজিদের বড় ভাবনা। তাড়াতাড়ি তাকে দেশে পাঠিয়ে দিতে পারলে নিশ্চিন্ত হন তারা। শুনে বুড়িমার মনে আঘাত লাগে। বলেন, কত আনন্দে আছি এখানে, কত আনন্দ পাচ্ছি অহরহ, কিন্তু স্বামীজিরা যখন আমাকে পাঠিয়ে দিবার কথাটা বলে বড় দুঃখ হয়। এতখানি আনন্দ যেন দুঃখে মিশে মিশে যাচ্ছে। কেবলই হরিশ বিষাদ লাগছে। ভাবছি, তবে কি আমার টাকা নেই বলেই এমনটি হচ্ছে? বলি, টাকা থাকলে কি হতো? স্বামীজিদের দিতাম, খাওয়াতেও তো কম খরচ লয় আজকালকার দিনে। বলি, সে কথা কেন ভাবছেন? কে কাকে খাওয়ায়? সবই ঠাকুর করছেন, ঠাকুর খাওয়াচ্ছেন। তুমি ঠিক বলছো, টাকার জন্য এরা তবে যেতে বলছেন না। আমার তবে ভুল ধারণা হয়েছিল লয়। আচ্ছা, আর তবে অমনটি ভাববকনি। দেখো না কেমন শান্তিতে আছি। ইচ্ছে হলো কোনোদিন ব্রহ্মকুণ্ডে সতীঘাটে গেলাম, লইলে যাই না, আখড়াই ঘাটের গঙ্গায় ডুব দিয়ে আসি। এসে মন্দিরে ঠাকুর প্রণাম করে তাঁবুতে ঢুকে বসে থাকি, নিশ্চিন্তে জপ তপ করি। এমন নির্জন কুটিয়া পায় কজনা বলো? তার দয়াতেই তো পেলাম। এখন তিনি রাখেন থাকবো, তিনি পাঠান চলে যাব, সেই তো ঠিক কথা। আর মিছে মন খারাপ করবকনি। সময় যখন হাতে আছে, ঋষিকুল দেখে আসা যাক। গুরুকুল তো দেখলাম সেদিন। গুরুকুল, ব্রহ্মচর্যাশ্রম, আর্য সমাজের বিশ্ববিদ্যালয়। 50 বছরের জয়ন্তী হবে, বহু নিমন্ত্রিত ব্যক্তি আসবেন। মহা সমারোহের ব্যাপার। রাস্তাঘাট মেরামত হচ্ছে, প্যান্ডেল বাঁধা হচ্ছে, প্রকাণ্ড কম্পাউন্ড, এদিক ওদিক সব মিলিয়ে 1700 বিঘা। খালি গায়ে ল্যাঙট পরে ন্যাড়া মাথা নিয়ে খোলা মাঠে ছুটোছুটি করছে গুড়ি গুড়ি একদল ব্রহ্মচারী। এক এক লোটা গরম জল পাবে আজ সবাই মাথা সাফ করতে। তাই স্নানের আগে প্রতি অঙ্গে নাড়াচাড়া দিচ্ছে এইভাবে। সুন্দর স্বাস্থ্য সবার। এদেশে এইটাই বড় ভালো লাগে দেখে। পরীক্ষা শেষ হয়ে গেছে, ছুটি চলছে। ছুটিতে বাড়ি যেতে পায় না কেউ। একটানা কয়েক বছরের মেয়াদ এখানে। একদল ছেলে বাগানের ঝরা পাতা ঝাঁট দিচ্ছে, একদল জানলা দরজার কাঠে রং লাগাচ্ছে, একদল শোবার ঘরের মেঝে জল দিয়ে ধুচ্ছে। কাঠের তক্তায় শতরঞ্চি মোড়া গোটানো বিছানা, মাথার দিকে একটা করে দেয়াল আলমারি, বই খাতা জামা কাপড় রাখবার। খাবার ঘরে সার সার চট পাতা, থালা গ্লাস নিয়ে বসে যাবে ছেলেরা খেতে ঘণ্টা পড়লে। বড়দেরও বিভাগ আছে 3টে, আয়ুর্বেদ, আর্টস আর বেদ বিদ্যালয়। বিরাট বিরাট প্রাসাদ, বিড়লা হল, হবন মন্দির, কত কি। কে একজন 72,000 টাকা দান করেছেন কেবল
একটা গোশালারই জন্যে। গোশালার দরজাই বা কি, যেন দুর্গের সিংহদ্বার। ঢালা টাকা চারদিকে, প্রতি ইটের গাঁথনিতে গাঁথনিতে। ফটকের কাছে দোকান সাজিয়ে বিক্রি করছে দাঁতের মাজন, মাথার তেল, হজমিগুলি, নানান জিনিস আয়ুর্বেদ বিভাগের তৈরি। সেবাশ্রমের পূর্ব দিকে গুরুকুল, পশ্চিমে ঋষিকুল। দুর্গা দত্ত শর্মা আর পণ্ডিত মালব্যজি এই দুজন ঋষিকুলের প্রতিষ্ঠাতা। বিধি, ব্যবস্থা, শিক্ষা, দীক্ষা সবই প্রায় গুরুকুলেরই মতো। কিন্তু প্রাঙ্গণে ঢুকেই কেমন নোংরা নোংরা লাগলো চারদিক। বারান্দায় শিশু ব্রহ্মচারীর দল স্তব পাঠ করতে দাঁড়িয়েছে, কেউ কম্বল গায়ে দিয়ে, কেউ কোঁচার খোঁট জড়িয়ে, কারোর পরনে গেঞ্জি প্যান্ট, কারো বা স্নান হয়নি তখনও। বারান্দার নিচেই কলতলায় দাঁড়িয়ে থাবা থাবা তেল মাখছে গা মোড়া দিতে দিতে। ময়লা কাপড়, ছেঁড়া কম্বল, রং ওটা শতরঞ্জি এখানে সেখানে, মাছির ভনভনানি, ঠিক যেন রিফিউজি ক্যাম্প একটি। ঋষিকুলের কাছেই শ্রী গুরুমণ্ডল আশ্রম। শুনেছি এখানে পুরাতন পুঁথি হরিবংশ আছে হাতে লেখা। বেলা দ্বীপ্রহর। ঘর বন্ধ করে চাবি নিয়ে চলে গেছে ঘর রক্ষক। আমাদের আগ্রহে একজন ছুটল চাবির খোঁজে। আঙিনায় নারায়ণের মন্দির। মন্দিরের বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষায় থাকি। বারান্দার এক পাশে রং বেরঙের পুঁথির ঝালর ঘেরা ছোট্ট একটি পালঙ্ক, গ্রন্থ সাহেব। এক শিখ মহিলা এসে গঙ্গা জলের ঘটিটা পাশে রেখে পালঙ্কে উঠে বসলেন। গঙ্গা স্নানের পর বাড়ি ফিরবার পথে দুপাতা গ্রন্থ সাহেব উল্টে পাল্টে পড়ে যাবেন। প্রকাণ্ড বই, এই বই পড়াই এদের পুজো আর্চা সব। টেনে পেটে বেল টাঁটা, শার্ট প্যান্ট পরা ছোট একটি ছেলে বারে বারে এগিয়ে আসছে আর বিদেশি মুখ দেখে পিছিয়ে যাচ্ছে। বার কয়েক এমনি করার পর এবার সে পা টিপে টিপে এসে ঝট করে পালঙ্কের নিচে ঢুকে মেঝেতে একবার হাত বুলিয়ে নিয়েই তেজ ছুট এক নিঃশ্বাসে। উঁকি মেরে দেখি মোটা থামটার আড়ালে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে ধুলো মাখা ছোট্ট মুঠখানি চট করে শার্টের ভেতর ঢুকিয়ে বুকে কপালে বুলিয়ে নিল। যে লোক চাবির খোঁজে গিয়েছিল ফিরে এসে জানালো চাবির অধিকারীকে পাওয়া গেল না খুঁজে, হয়তো বাজারে গেছে কি গঙ্গার ঘাটে। হরিবংশ দেখা ঘটল না। আর সবই তো দেখা হলো। চণ্ডী পাহাড়, মনসা দেবীর মন্দিরে দূর থেকেই প্রণাম জানিয়েছি। ওই অত উঁচু পাহাড়ে বর্দির ওঠা বারণ। দাদারও হাঁটুতে ব্যথা, উঁচু নিচু জায়গা চলতে কষ্ট পান। আমি মেঘের গায়ে মন্দিরের চূড়োর দিকে একবার মুখ তুলেই দৃষ্টি নামিয়ে নিয়েছি। মারা দয়াবতী, ক্ষমা করবেন নিশ্চয় জানি। কেবল দেখা বাকি বিল্লোকেশ্বরকে। তা হয়ে যাক না আজই, ক্ষতি কি? ভোলাগিরি আশ্রমের উল্টো দিকে বিল্লোকেশ্বর। বরাবর সোজা রাস্তা, মন্দির পর্যন্ত টাঙা যায়। নেমেই আগে পড়েন কালভৈরব। কালভৈরব পথ ছাড়লে তবে বিল্লোকেশ্বর। সাদা ধুলোর পায়ে চলার পথ এঁকে বেঁকে গেছে। সেই পথ ধরে এগিয়ে গিয়ে পেলাম বাঁধানো আঙিনা। তার একধারে একটা নিম গাছ, নিম গাছের তলায় বিল্লোকেশ্বর। আঙিনার একধারে একজন সাধক, শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু গুম্ফ, যেন সেকালের বর্ণনার মুনি ঋষির ছবি। তিনি বসে শাস্ত্র শিক্ষা দিচ্ছিলেন কয়েকটি ছাত্র সামনে নিয়ে। সেদিনের মতো শিক্ষা শেষ হলে যে যার গ্রন্থ বেঁধে নিয়ে উঠে যেতে আমরা গিয়ে তাঁর কাছে বসি। বিল্লোকেশ্বরের পরিচয় জিজ্ঞেস করি। তিনি বললেন, একে জানো না? এই স্বয়ম্ভু শিব। সতীকে এইখানেই তিনি দর্শন দিয়েছিলেন। নিমের জায়গায় আগে বেল গাছ ছিল। বিল্লবৃক্ষের নিচে তিনি প্রকটিত হয়েছিলেন বলেই বিল্লোকেশ্বর নাম। সতীর তাহলে এইখানটিতেই ন যজৌ ন তস্থ অবস্থা হয়েছিল শিবকে দেখে। মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিলেন সতী ছদ্মবেশী শিবের মুখে ব্যঙ্গোক্তি শুনে। যাকে স্বামীভাবে পাওয়ার জন্য তাঁরই কঠিন তপস্যা, সেই শিবের নিন্দা শোনা অসহ্য সতীর পক্ষে। সতীকে চলে যেতে দেখে শিব তখন নিজ রূপ প্রকাশ করে বললেন, যেও না, ফিরে দেখো কে আমি। শিবকে দেখে সতীর তখন সেই অবস্থা, না পারে যেতে, না পারে থাকতে।
বিল্লকেশ্বর থেকে একটু এগিয়ে সতীকুণ্ড, দুদিকে পাহাড়, তার কোলের আড়ালে এই কুণ্ড। এখানে বাঁধিয়ে কুয়োর মতো করে রাখা হয়েছে। পাহাড়ের গায়ে গুচ্ছ গুচ্ছ লিকলিকে শুকনো ঘাস ঝুলছে নিচু মুখে। কয়েকটা গাছ কেবল শেকড় ছড়িয়েছে, আঁকড়ে ধরবার অবলম্বন খুঁজতে। উপর দিকে ডাল নেই, পাতা নেই, আলো হাওয়ার জন্য আগ্রহ নেই। পাথর থেকে রস সংগ্রহ করতেই সবটুকু শক্তি ঢেলে দিতে হয়েছে তাকে। এখানে এসে দাঁড়াতেই মনে ভেসে উঠল, পাহাড়ের ঝর্ণায় সতী আকণ্ঠ জলে জপ করছেন হাতের মালা ঘুরিয়ে। নন্দদাস সেই ছবিখানি। উপযুক্ত স্থান তপস্যাকে হয়তো সহজেই সফল করে। সতীকুণ্ডের লাগালাগি খানিক উপরে পাহাড়ের গায়ে একটি ছোট্ট গুহা। ভোলাগিরি সিদ্ধিলাভ করেছিলেন এই গুহায় বসে তপস্যা করে। গল্প শুনি, ভোলাগিরি যেদিন প্রথম এই গুহাতে ঢোকেন, বাতি জেলে দেখেন সরসর করে একটা সাপ বেরিয়ে যাচ্ছে, আলো দেখে ভয় পেয়ে। মত ভাগো বেটা বলে ভোলাগিরি হাতের বাতি নিভিয়ে দিলেন। যতদিন এই গুহায় ছিলেন আর কোনোদিন বাতি জ্বালেননি। এখনো নাকি প্রকাণ্ড সাপ দেখতে পাওয়া যায় প্রায়ই। পাহাড়ি কাঠুরেরা আসতে যেতে দেখে তাকে। মাঝে মাঝে সাপ বিল্লকেশ্বরের আঙিনা অবধি চলে আসে। গুহায় উঠবার পথ, সিঁড়ি নেই, আঁকড়ে পাকড়ে উঠতে হয়। এইটুকুতেই আমাদের এত কষ্ট। আর এইভাবেই তাঁরা নামা ওঠা করতেন দিনের পর দিন। শখ করেই বেছে নিতেন দুর্গম স্থান। সতীকুণ্ডের এপারে পাহাড়ের মাথায় ঘন বন, দু পাহাড়ের মাঝে নিচের মাটিতে কতকগুলি চালা ঘর, স্ত্রী পুরুষ শিশু ছেলে মেয়েতে ভরা। যেন হঠাৎ হয়েছে বসতি, হঠাৎই ভেঙে যাবে একদিন সব। কেমন অপলকা ভাব। ফালি উঠোনে লম্বা একটা উনুনে এক সারি হাঁড়ি বসানো। বললাম, বর্দি দেখো দেখো কি সুন্দর ব্যবস্থা, সমবায় রান্নার কি অদ্ভুত পদ্ধতি, নতুন জিনিস, আমরাও তো করলে পারি এমনতর। টানতে টানতে বর্দিকে নিয়ে যাই সেখানে। কাছে গিয়ে দেখি একটা নয়, এমন 5-6টা লম্বা উনুন, উঠোনের এ মাথা থেকে ও মাথা জোড়া। প্রতি উনুনে 3-3 সারি হাঁড়ি, 16-16টা করে। এতগুলি হাঁড়ির ভাত এরা খায় কতজনে? দাউ দাউ আগুন জ্বলছে। কয়েকজন পশ্চিমা মেয়ে উনুনের দুদিকের দুমুখে ছোট ছোট শুকনো কাঠের টুকরো ছুঁড়ে ছুঁড়ে ভেতরে ফেলছে। আরও কাছে এগিয়ে যাই। ভাত তো নয়, হাঁড়ি ভরা কাঠের টুকরো সিদ্ধ হচ্ছে ফুটন্ত জলে, খয়ের তৈরি হচ্ছে। পাহাড়ের মাথায় যে বন, সেই বনেই খয়ের গাছ। ছেলেরা টুকরো টুকরো করে কাঠ কেটে দিচ্ছে, মেয়েরা পিঠে বোঝা চাপিয়ে এনে নিচে ফেলছে। রাশি রাশি খয়ের কাঠের স্তূপ। জলে ফুটিয়ে কষ বার করে সেই কাঠই রোদে শুকিয়ে আবার জ্বালানির কাজে লাগে। জালে জালে জল মেরে ওই কাঠ সিদ্ধ জল শুকিয়ে যে কাঠ তৈরি হয় তাই হলো খয়ের। খয়ের তৈরি হতেই হাঁড়ি সমেত তুলে নিয়ে ঢোকায় চালা ঘরে। এক ফোঁটা এদিক ওদিক হবার জো নেই, কড়া পাহারা। মনে হলো মার কথা, কিছুটা খয়ের যদি নিতে পারতাম তার জন্যে। নয়তো ফিরে গিয়ে যদি বলি তাকে যে খয়ের তৈরি করা দেখে এলাম এবারে, মা কি আমার মুখ দেখবেন কদিন? কথা বলতে গেলে কেবলই এঘর ওঘর ঘুরবেন, অকারণে ভাঁড়ার ঘরের শিশি বোতল নাড়াচাড়া করবেন, কলসির সর্ষে কুলোতে ঢেলে ফিরে ফটাফট ঝাড়বেন। রাগ কমলে শেষে বলবেন, একটু ভালো খয়ের পাইনে কতকাল, বালি মাটির ভেজাল, তাও 5 টাকা করে সের। ওখানে খাঁটি জিনিস, সস্তাও তো হতো কিছুটা, খানিক আনলে বিশ্বব্রহ্মাণ্ড কি এমন অশুদ্ধ হতো। সেবার জামশেদপুরে গেলাম। মার কি রাগ! বলেন, যুদ্ধের বাজার, পেরেক পাইনে মশারি টাঙাতে, সে জায়গা শুনি লোহার জায়গা, 2টো পেরেকও তো আনতে হয় মেয়ের মনে করে। বর্দি তাড়াতাড়ি একটা কুটো কুড়িয়ে খয়েরের হাঁড়ি নিয়ে যাচ্ছে যে লোকটা, তার পিছনে ছুটলেন। এ বাবা, हम लोग बांग्ला मुलुक से आया, थोड़ा खয়ের देखने के लिए दीजिए বলে হাতের কুটোটা এগিয়ে ধরলেন, যদি একটু খয়ের তাতে ছেঁচে দেয়। লোকটা দৌড়ে গিয়ে ঘরে ঢুকে, দেখনা হয় তো দেখলেও হিয়া সে বলে দূর থেকে হাতের পাঞ্জা মেলে ধরল। বিরস বদনে বর্দি হাতের কাঠিটা ছুঁড়ে ফেলে দিলেন। বললেন, দেখলে, দিল না একটু?
চেখে দেখতাম টাটকা খয়ের কেমন খেতে। পথে ঘাটে ভিড় বাড়ছে ক্রমেই। খোলা জমি যা ছিল আশেপাশে সবেতেই ডেরা উঠছে এবেলা ওবেলা। দোকানিরা ঘরের বারান্দা যতটা পারে বাড়িয়ে নিচ্ছে কাঁচা কাঠের তক্তা বেঁধে। নতুন উনুন পাচ্ছে কাঠকয়লা পাথর কয়লার আলাদা আলাদা। খানিক অন্তর অন্তরই অন্নসত্র খোলা হচ্ছে সাধুসন্তদের জন্য। এখন নাকি আসল ভিড় বৃন্দাবনে। দোল পূর্ণিমার পর সবাই চলে আসবে হুড় হুড় করে। ভাবি এখনই যদি এই, তখন না জানি কি হবে। এক সুবিধে এই, রাস্তা গলি চিনে নিয়েছি আগে হতে, হারাবার ভয় থাকবে না অন্তত। তামার পুষ্পপাত্র হাতে এক পূজারী হেসে এগিয়ে এসে পদ আগলে দাঁড়ালেন। সুন্দর সুডৌল মুখ, মণ্ডিত মস্তক, পরিধানে গেরুয়া গরদ, বড় চেনা চেনা যেন। হঠাৎ মনে পড়ে যায়, আরে এই যে সেদিনের সেই ভদ্রলোক যার বাগানে ফুলে ভরা নাশপাতি গাছ প্রথম দেখি। কিন্তু এ কি, সেদিন ছিল গৃহীর বেশ, আজ সাধুর সাজ। তিনি আজও সাদরে আহ্বান করে নিয়ে গেলেন তার বাগানে। বাগানের ভেতরেই ছোট্ট একটি কুটিরের বাসস্থান, চিক ফেলা আধো অন্ধকার ঘর। নাম প্রয়াগদাস অবধূত, উদাসী সম্প্রদায়। পিতা বর্মাতে বড় ব্যবসা করতেন, একমাত্র সন্তান ইনি। 21 বছরে গৃহত্যাগ করে 23টি বছর সমানে সাধনা করেন। এখন অনেকটা গৃহীর মতো পিতৃধনে জমিজমা কিনে বাগান করে সাধু সেবা করছেন। রাস্তার ওপারে বাড়ির সামনাসামনি যে পতিত জমিটা আছে সেখানে অন্নসত্র খুলবেন। শুভ কাজের শুরুতে আজ সেখানে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় দেখা আমাদের সঙ্গে। বললেন, এসো মাঝে মাঝে সময় সুবিধে পেলে। মোড়ের পানের দোকানে দোকানি শিশুপুত্রকে বুকে নিয়ে দোল দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছে। জয় হনুমান কি বীর হনুমান, বীর হনুমান কি জয় হনুমান। 2 আনার খিলি পান কিনে নিলাম সেখান হতে। রাত্রিরে খাবার পর রান্নাঘর হতে তাঁবুতে ফিরছি। বুড়িমা বড়দিকে বললেন, হ্যাঁ মা, তোমাকে তো দেখছি, রানু মাকেও দেখছি, দুজনেই বড় ভালো। আচ্ছা, তোমার ভাইটি কেমন মা? এক মুখ হেসে বড়দি বললেন, ভাইটিও আমার বড় ভালো। বুড়িমা বললেন, তা বলছি না, বলছি ভাইটির ধর্মজ্ঞান আছে তো? বড়দি বললেন, তা আছে বই কি, তবে যে সে সঙ্গে এলো না। বিব্রত বড়দি ঢোক গেলেন, বললেন, না তা আসতো বই কি, তবে কাজকর্মের চাপ অবসর নেই। না না, সে কথা শুধোচ্ছি না বলে বুড়িমা বার কয়েক আমার দিকে তাকিয়ে গলা নামিয়ে বড়দিকে বললেন, এই বয়স, বলি বিচ্ছেদ তো লয়। নতুন দিল্লির কি আকর্ষণ ভেবে পাইনে মনে। রঙিন ফুলের ঝোপে ঝাপে ঘেরা, বড় গাছের পাহারায় সবুজ লনের যেন এক একটি বন্দিশালা। না দেখা যায় জানলা থেকে পাশের বাড়ির উঠানে বাসি বাসন মাজে বুড়ি ঝি। না দেখা যায় ছাতের উপরে প্রতিবেশীর মেয়ে পিঠ ভরা ভিজে চুল শুকোয় নখ আঁচড় দিয়ে দিয়ে। না শোনা যায় শাশুড়ি বউয়ের কলহের কোনো কলরব দেয়ালের ওপাশ হতে। না শুনতে পাই ছ্যাকড়া গাড়ির কান জ্বালানো ঘরঘরানি, ট্রাম বাসের ভকভকানি, ফেরিওয়ালার চিৎকার, কৃষক মজদুরের উচ্চ ধ্বনি দল বেঁধে মিটিংয়ে যাবার পথে। বিছানায় শুয়ে মনে মনে ভাবছি আর এক দৃষ্টে তাকিয়ে আছি জানলার দিকে। ভোরের আলো আর ফোটে না তাতে। কি হলো আজ, সাড়া যে পাইনে কারো। শেষদির বাগানের বড় বড় গাছগুলিতে কত তো পাখির বাসা। রাত না পোহাতে ঘুম ভাঙে তাদের ডাকে। তারা জাগে না কেন এখনো? কেবল একটি ঘুঘু ডাকছে থেকে থেকে ওই প্রান্ত হতে, ঘু 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 ঘু। শেষদির মা বলেন, ঘুঘুর ডাক ঘুম পাড়িয়ে দেয়। চোখ বুজে এক মনে শুনতে লাগলাম, ঘু 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 ঘু। উহ, কি কষ্ট! বুকের ভিতর যন্ত্রণা যেন পাক খেয়ে খেয়ে গুমড়ে ওঠে ওই ডাকে। বিছানা ছেড়ে বাইরে উঠে আসি। যেন কি চাপা দুঃখ চারদিকে। ভোর হয়েও হয় না, পাখিরা জেগেও গান গায় না। এত যে রাশি রাশি সুগন্ধ ফুল বাগান ভরা,
একটি মৌমাছির গুঞ্জন নেই কোথাও। কেবল কটা ছাতারে পাখি ছুটে ছুটে বেড়াচ্ছে মাঠে, খুঁটে খুঁটে পোকা খাচ্ছে ঘাস থেকে ধরে। এদের যেন সুখ দুঃখ বোধ নেই কোনো। ফিরেও তাকায় না কেউ ভুলে এদের দিকে। ধুলোর রঙের পাখি, গোল গোল ট্যাপাটোপা গড়ন, দেখলে বরং বিরক্তিই লাগে। না আছে রূপ, না গুণ। বসন্তের নানা রঙের বৈচিত্র্য, নানা কাকলির জলসায় স্থান কোথায় এহেন ছাতারেদের? সকলের অবহেলা অনাদরে দূরে সরে গিয়ে তাই বোধহয় এরা কয়েকটিতে একসঙ্গে মিলেমিশে থাকে নিজেদের মধ্যে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত ভ্রুক্ষেপ নেই। স্তব্ধ হয় না দুঃখে আতঙ্কে। 6-7টিতে দল বেঁধে ঘুরে বেড়ায় আনাচে কানাচে আঁধারে অলক্ষ্যে। 7 সিস্টার্সের আর এক নাম তাই এদের, ইংরেজি মতে 7 বোন। ভাবি, কোন অভিমানে এমন নির্বিকার হতে পারল এরা? অভিমান না আঘাত? হঠাৎ অনুশোচনা জাগে। না জেনে কত দোষ করি মুহুর্মুহু। এই 7 বোনকে কি বিষ নজরেই না দেখেছি এতকাল। রান্নাঘরের পাশে পালং শাকের ক্ষেতটুকুর উপর যেন ঝাঁপিয়ে পড়েছে দল বেঁধে। দূর দূর করে তেড়ে গেছি মারতে, 2 হাতে ঢিল পাটকেল নিয়ে। আজ 7 বোন কি মায়া ছড়ালো মনে, যেন এই ক্ষণেরই উপযুক্ত সঙ্গী তারা। অপেক্ষা করে করে পরিচয় দিল এতদিনে। গুমট বেঁধে আছে চারদিকে, ঘরে বাইরে স্তব্ধতা। এক ঝলক হাসি নেই কোথাও। জানি এ থাকবে না বেশিক্ষণ, তবু এই কটি মুহূর্তে বেদনাই যে অপরিসীম। গুড়ি গুড়ি বৃষ্টি বোধহয় পড়ছিল এতক্ষণ। মাথার চুল বেয়ে জল গড়াচ্ছে, শাড়ি চাদর ভিজে লাগছে। পায়ের নিচের ঘাসে জলের ফোঁটায় মুক্ত ধরে আছে। মন খুশি হয়ে ওঠে। চোখের জলেই যে চাপা ব্যথা হালকা করে নিতে হয়, অন্য উপায় নেই তাছাড়া। বলি, কাঁদো দরিদ্রী, আরো কাঁদো। চোখের জলে ভাসিয়ে দাও সব আর একবার। তবেই না হাসি ফোটাতে পারবে মুখে। নয়তো এমন করে গুমড়ে কান্না দেখতেও বুক মুচড়ে ওঠে। দেশ থেকে চিঠি এলো। মেজদি লিখেছেন, ভৈরবের জলে ভেসে গেছে শানু দিদির স্বামী ছোট পিসিমার ভাই। অতসীর বঞ্জির উপযুক্ত ছেলে, বিধবার একমাত্র সম্বল। আর রাঙা বোঠানের মেয়ে রাখির স্বামী পুত্র 2। কোলের ছেলেটা মাত্র 1.5 বছরের। প্রফেসর জামাই ছুটি নিয়ে এসেছিল স্ত্রী পুত্রকে নিয়ে যেতে। ভৈরব পুল পার হতে পেল না। ট্রেন থামিয়ে দস্যুর দল মেরে কেটে ফেলে দিয়েছে জলে উপর থেকে প্রায় সবাইকে। আর পারি না পড়তে। কোল থেকে ছিনিয়ে নিল ছেলেটাকে। আহারে, রাখিটাকেও কেন শেষ করল না সেই সঙ্গে? তাকে কেন বাঁচিয়ে রাখলো বুকে শেল গেঁথে? কি যা তা হচ্ছে চারদিকে, প্রাণের যেন মূল্য নেই কোনো। নিলেই হলো যেমন তেমন করে। খবরের কাগজ পড়তে আতঙ্ক হয়, চিঠি এলে খুলতে ভয় পাই। ইচ্ছে যায় আরো আরো দূরে পালিয়ে বেড়াই, কিছু না যেন পৌঁছয়ে এসে কানে। ছটফট করি ঘরে বারান্দায়, ঘুরপাক খাই পথে মাঠে। কান বন্ধ করি 2 হাতে চেপে, চোখ বুজে থাকি প্রাণপণ শক্তিতে। কিন্তু হায়, সোজা এসে ভিতর দরজায় যে সে আঘাত হানে, এড়াবার পথ কই? বলি, চলো বর্দি, ফিরে চলো। আর ভালো লাগছে না তীর্থ ঘুরতে। লোকে বলে মন সুস্থির করতেই তীর্থে আসা। তবে কেন উতলা হয় এমনভাবে ঘরের সেই কোণটুকুর জন্য? একই উত্তর শুনি বারে বারে। একেই তো বলে মায়া। এই মায়াটুকু কাটাতে পারা চাই, তবেই মুক্তি। কি দরকার আমার তেমন মুক্তিতে? ভীরু মন বিদ্রোহ করেই সঙ্গে সঙ্গে শাসিয়ে ওঠে। চুপ, যা বোঝো না তা বলো না মুখ ফুটে। মন আকুল হয়ে ওঠে আমার বৈষ্ণবী সইয়ের জন্য। কাছে পেতাম যদি তাকে এখন, মনে হয় তার কথা আমি যেন বেশ বুঝি। তার পথ যেন দিনের আলোয় দেখা পরিষ্কার পথ। কিছু নয়, কোনো কথা নয়। পাশে বসে সই গান গেয়ে যেত যদি, তো শুনতাম চোখ বুজে। তার গানই তার মনের ভাব, মুখের ভাষা। আসবার আগে তার সঙ্গে আমার দেখা এক নিরালা দুপুরে। ছবি আঁকতে আঁকতে মন কেমন করে উঠল।
হাতের তুলি মাটিতে নামিয়ে দুপুর রোদ্দুরে বাইরে এসে বসলাম উঠোনের আতা গাছটার নিচে। গোবর জলে নিকোনো বাড়ির পিছনেরই ছোট্ট উঠোনটি আমার অবসর মনের বিলাস আশ্রয়। ঘুরি ফিরি, দাঁতে কাঠি কাটি, আর এখানে ওখানে বসে মাটিতে হাত বুলোই। গোবর নিকোনো মাটিটুকু যেন আমার শিশুকালের মার কোলখানি। কিছুদিন থেকেই দেখছিলাম ছোট্ট শুকনো ডালের মতো কি যেন একটা গাছ উঠছিল মাটি ফুঁড়ে। পাতা গজাতে পারে না। মুন্নি তার ওপর দিয়ে খড়খড় করে খড়কে ঝাঁটা চালিয়ে গোবর জল টেনে দেয়। মাটি গোবর গায়ে শুকিয়ে শুকনো কাঠি পুরু হয়ে ওঠে। বেখাপ্পা ডালটা রেগে সেদিন দা দিয়ে কুপিয়ে কুপিয়ে কেটে ছুঁড়ে ফেলে দিলাম নর্দমায়। আজ দেখি লিকলিকে একটি নরম ডাল গজিয়েছে সেখানে। গায়ে কয়েকটি লাল লাল পাতা এখনো স্পষ্ট মেলে ধরেনি নিজেদের। ঝুঁকে পড়ে দেখি সদ্যজাত শিশুর খুদে হাতের লাল আঙুলের ডগাগুলি যেন 3টি করে পাতা। বেলগাছের চারা, কি প্রাণ শক্তি! পা দিয়ে মারিয়ে চলেছি, ডাল মোটকে ভেঙে দিয়েছি, গোড়া কেটে উপড়ে ফেলেছি, তবু মরেনি। বসন্তের আগমনে সে তার কিশলয় মেলে ধরেছে কখন এক ফাঁকে। মরিয়ানা মোড়ে সই, এ কি হইল জ্বালা, গলেতে তুলিয়া রাখো এ কণ্টক মালা। গানের সুরে চমকে পিছন ফিরি। কখন এসে সই বসেছে পাশে টেরই পাইনি। সই হাসছে মিটিমিটি, মুখে তার হাসি লেগেই আছে। এ হাসির চিরধারা সে পায় কোন শিখরের চূড়ো হতে জানতে ইচ্ছে যায়। সই হাসে আর গায়। আকুল শরীর আজ বেআকুল মন, বাঁশির শব্দে বুঝি আউলাইল বান্ধন। ছোট্টখাট্ট মানুষটি আমার সই। নানা কথার নানা ফাঁকে বুঝতে পাই আদরের ঘরের দুলালি সে ছিল একদিন, কিন্তু আজ কোনো দুঃখ নেই মনে সেজন্যে। যেচে যদি আরো বেশি কিছু জানতে চাই, সই হেসে বলে, ও আমার পূর্বাশ্রম, নাম বলতে নেই। রমু বলে, কি রং তোমার সইয়ের মামিমা, বুড়ো হয়েছে, এখনো যেন ফেটে পড়ে, না জানি কি ছিল বয়সকালে। সে কথা ভাবি আমিও। খুদি খুদি পাকা চুলে ভরা ন্যাড়া মাথা, যেন বর্ষায় ফোটা কদম ফুলটি। দাঁত নেই একটিও, মুখের চামড়া কুঁচকে গেছে, তবু কি তার নাক মুখ থুতির গড়ন, কি বা তার চোখ ভুরু। সেদিনের সে ছবি জলজল করে সারাক্ষণ চোখের সামনে। বলেছিলাম, সই, বাপ মার সেই সুখের নীড় ছেড়ে কেন বেরিয়ে এলে? কচি বয়সে কি ভুলই না করেছিলে। ভুল? ভুল বলো তাকে তুমি? সইয়ের হাসি মুখ থমথম করে উঠল। সাদা কপালে কালো ভুরু দুটি টঙ্কার দিল। দু চোখের কালো মণি দুটিতে দপ করে 2 প্রদীপ শিখা জ্বলে উঠল। সেই শিখার আলো আমার মুখে স্থির ফেলে সই গান ধরল। প্রেম নয়, পীড়িতি নয়, বাদিয়ারি তন্ত্র, কেলে সাপে খেলে পড়ে নাহি মানে মন্ত্র। আজ পরে এসেছে সই কালো রঙের ডুরে শাড়ি একখানা। দেখে হাসি চাপতে পারিনি। বলি, মানিয়েছে ভালো। সই বলে, ঘোষেদের বাড়ির ছোট ছেলের বিয়ে হলো, নতুন বউ শখ করে শাড়িখানা আমায় পরিয়ে দিলে। বউরা আমার সাজ দেখে কৌতুকে হাসাহাসি করে, মনে মনে আমিও হাসি। জানো, যেদিন প্রথম তার হাত ধরে পথে বের হই, পরনে ছিল আমার সাদা ডুরের শাড়ি। আর আজ কলঙ্কের কালি আমি সর্বাঙ্গে মাখিয়া, কালিয়া মধুরে হিয়ায় রেখেছি ঢাকিয়া। গান গাইতে গাইতে কালো ডুরের আঁচলখানি টেনে ভালো করে গায়ে সই জড়িয়ে নিল। বলি, রাগ হয়নি কি তোমার কখনো তার উপরে? ফেলে চলে গেল এমনি করে। দীর্ঘ নিঃশ্বাস চেপে সই বললে, মিছে বলবো না, নিজেকে নিয়ে বড়াই করব না। হয়েছিল বই কি, প্রচণ্ড রাগ হয়েছিল। তার বেশি দুঃখ, তারও বেশি অভিমান, আর ওসবের চেয়েও শতগুণে যা মারাত্মক ধিক্কার জাগলো মনে। ধিক্কারের দাহে পুড়ে অঙ্গার হয়ে গেল বুকের এপিঠ ওপিঠ। দেখো, কাছের যে মানুষ দূরে চলে যায়, তাকে ধরতে চাওয়ার মতো বিড়ম্বনা আর নেই। সই চুপ হয়ে যায়, হাতের পাতা দিয়ে 2 চোখ ঢেকে বসে থাকে। সই বলে, দিন যায়, জ্বলুনি বেড়ে চলে, পারি না আর সইতে। কিসে আগুন ঠান্ডা করি,
কোন কুয়োর জল ঢালি। আছাড়ি বিছাড়ি খাই, শীতল মেঝেতে বুক চেপে শুই। শান্তি নেই, শান্তি নেই। পাগল হয়ে যাব নাকি? পাগল হওয়াও যে ভালো এর চেয়ে। তাই বা হই কই? দু আঁখির জলে শুকনো ধুলো কাদা হয়ে ওঠে। ভাবি, একদিন তো সেই নিষ্ঠুরই আমার চোখে পরম সুন্দর ছিল। সৌভাগ্যবতী মনে হয়েছে নিজেকে সেই সুন্দরের হাতে আপনাকে বিলিয়ে দিয়ে। স্বর্গসুখ তুচ্ছ মেনেছি তার বুকে মাথা রেখে। এক রতি খাদ ছিল না সেদিন আমাদের ভালোবাসায়, না ছিল এক ফোঁটা মিথ্যে কোথাও। তবে তবে সেই মুহূর্তটুকুই কেন জিইয়ে রাখি না মনে আমি? যেদিন এই সত্য খুঁজে পেলাম, বেঁচে গেলাম আমি। সে কি আনন্দ! তখন যে সাগরের পাড়ে ফিরে বাসা বাঁধব বলে আশায় বসেছিলাম, সেই সাগরের ঢেউয়ে ঢেউয়ে মান অভিমান, ঘৃণা, রাগ সব ভাসিয়ে দিয়ে হাত মুখ ধুয়ে পাড়ে উঠে এলাম। ঘরে এসে মাটির পিদিম জেলে ঠাকুরের মুখের কাছে ধরলাম। দেখি সেই মুখ আর এই মুখ আজ এক হয়ে মিশে গেছে। তখন হতে আর কাঁদি না। কাঁদব কেন? চণ্ডীদাস বলে, কাঁদো কিসের লাগিয়া, সে কালা রয়েছে তোমার হৃদয়ে লাগিয়া। শেষ দিয়ে এসে বললেন, চলো সেদিনের সেই টুমটা দেখতে যাবে? মাইল 12 দূর, লম্বা ড্রাইভ, বেশ লাগবে। বলি, না শেষদি, শখ জাগছে না তেমন। তবে চলো বিড়লা টেম্পলে, মাও যাবেন বলেছিলেন, দেখিয়ে আনি এই সঙ্গে। সেবারও গিয়েছিলাম বিড়লা মন্দিরে। বিশাল শ্বেত পাথরের মন্দির, দ্বারের কাছে ঝুড়ি ঝুড়ি গোলাপের সুবাস। যে আসছে ঠোঙা ভরা কিনে নিয়ে ভিতরে ঢুকছে। ধাপে ধাপে সিঁড়ি উঠি। এদিকে বাঘ, ওদিকে সিংহ, সারি সারি হাতি রেলিংয়ের গায়ে সুঁড়ে সুর জড়িয়ে। পদ্ম কুড়ি ঝোলে কার্নিশ বেয়ে। ঘাটের উপর সাজানো অর্ঘ্য প্রতি থামের গায়ে। রঙিন ছবি, খোদাই ছবি, সাদা দেয়াল জোড়া। পুরাণ গাথা ঠাসা ফাঁকে ফাঁকে। কাটা পাথরের হলুদ কালো নকশায় পদ্ম লুটোয় মেঝেতে। বাঁধানো শুকনো ক্যানেল মন্দির ঘিরে। বাঘের মুখের প্রকাণ্ড হায়ের ভিতর নকল গুহা। উট, গন্ডার, ঝর্ণা, ঝোপঝাড়ের শখের বন, ঝোলা দোলনা সব পেরিয়ে জারুল তলায় আলু কাবলি খেয়ে যখন বাইরে বেরিয়ে আসি, হঠাৎ মনে পড়ে, তাই তো সবই দেখলাম, কিন্তু মন্দিরের ঠাকুরকে দেখলাম না তো। শেষদি বললেন, ভাবছ কি অত? যাবার ইচ্ছে নেই? দেখেছ আগে? বলি, তা হোক, চলো যাই আর একবার, দেখে আসি কোথায় কি। আজ এ পর্যন্তই। উপন্যাসের 7ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।